ত্রিকোণ প্রেম? তুমি কি আমাকে ফলো করতে করতে গোডাউন অব্দি চলে এসেছো? আমি ছবিটা বিক্রি করেছি, সেটার বদলে তুমি আমাকে টাকা দিয়েছো, বাস আমাদের কথা শেষ, এবার আসতে পারো। রাজু বেশ ধমকে দিয়ে জিজ্ঞেস করলো নীলকে, আরে ভয় পেও না, তুমি তো বাচ্চা ছেলেদের মতো করছো। এই পরিস্থিতিতেও একেবারে কুল ছিল নীল। ক্যাজুয়ালি উত্তর দিল, তোমার মনে আছে তো, ওখানে কেউই তোমার ছবিটার দাম দিতে চায়নি, একমাত্র আমি এই ডিলটা করিয়েছি। এর জন্য আমার একটা থ্যাংক ইউ পাওনা রয়েছে। থ্যাংক ইউ? কিসের জন্য? ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করলো রাজু। আমি যদি ওখানে না থাকতাম তাহলে তুমি ওই নকল পেন্টিংটা বিক্রি করতে পারতে? নিজের মাথা নাড়িয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলো নীল। কি, ওই পেন্টিংটা নকল? রাজুর মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। নীলের কথায় গুন্ডাদের দল পুরো অবাক হয়ে গেল। একটা নকল পেন্টিং চুরি করার জন্য কত কিছু সহ্য করতে হয়েছে। এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গেল রাজু। এসব ভাবার সময় চোখের পলক ফেলতে না ফেলতে রাজু দেখলো ওদের ৬-৭ জন সাথীকে নীল মেরে মাটিতে ফেলে দিল। এসব দেখে সে হঠাৎ চিৎকার করে উঠে বলল, এ কি হচ্ছেটা কি? তুমি কে? আমি? তুমি তো জানোই আমি কে। আমি তো মিত্র এম্পোরিয়ামের অ্যান্টিক অ্যাপ্রেজার। এই কথা বলতে বলতেই নীল রাজুর মুখে একটা ঘুষি মারল। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল রাজু। তবে এসব ঘটতে দেখে রাজুর বস বেশ ভয় পেয়ে গেল। ও পালানোর পরিকল্পনা করছিল, কিন্তু এখন নীলের হাত থেকে পালানোর আর কোনো রাস্তা খোলা ছিল না। তাই সুযোগ বুঝে রাজুর বসকেও মেরে মাটিতে ফেলে দিল নীল। এখন আর নীলের সামনে কোনো বাধা রইল না। ও খুব সহজেই অফিসার অবন্তিকাকে বাঁচিয়ে নিতে পারল। তখনই হঠাৎ নীলের ওই সবুজ পিলটার কথা মনে পড়ে গেল। আরে, ওটা তো প্রস্তরজিৎ পিল নয়। আমি বুঝতেও পারছি না ওটা খেয়ে অফিসার অবন্তিকার শরীরের কোনো ক্ষতি হবে কিনা। মনে মনে ভাবতে লাগলো নীল। এদিকে নীলের ফাইটিং স্পিরিট দেখে অফিসার অবন্তিকা হতবাক হয়ে গেল। অবন্তিকা ম্যাডাম, কেমন লাগছে আপনার? আচ্ছা, আপনি কি উঠে দাঁড়াতে পারবেন? অফিসার অবন্তিকার কাছে গিয়ে ওর পায়ের সামনে বসে ধীরে ধীরে প্রশ্ন করল নীল। নীলের কথার কোনো উত্তরই দিল না অবন্তিকা, শুধু কষ্ট করে মাথাটা নাড়ালো। অবন্তিকার শরীরে কি কোনো সমস্যা হচ্ছিল? বুঝতে পারছিল না নীল। সে ঝুঁকে গিয়ে অবন্তিকার বাঁধন খুলে দিল। একদিকে অবন্তিকার সিচুয়েশন এবং অন্যদিকে এইসব চোর। নীল বুঝতে পারছিল না যে এরকম অ্যান্টিক জিনিসপত্রের খোঁজ এইসব চোরদের কাছে কিভাবে এলো। এদিকে নীলের মার খেয়ে তখনও মাটি থেকে রাজুর দলবল কেউ উঠতে পারেনি, তাই চটপট ওদের তল্লাশি নিতে লাগলো নীল। রাজুর বসের পকেট থেকে নীল পেল দুটো বড় বড় ম্যাপ। এগুলো দেখেই নীল বুঝতে পারল যে এই ম্যাপেই অ্যান্টিক ট্রেজারের খোঁজ রয়েছে, যা দেখেই এই চোরেরা চুরি করতে বেরোয়। ওই ম্যাপ দুটো নিজের পকেটে পুরে আবারও তল্লাশি শুরু করলো নীল। খুঁজতে খুঁজতে বসের পকেট থেকে একটা ছোট সাদা বোতল বের করলো, যার মধ্যে অনেকগুলি পিল রয়েছে। এটা ওই সবুজ পিলের অ্যান্টিডোট হতে পারে। অবন্তিকার কাছে গিয়ে বোতলটা দেখিয়ে বলল নীল। কিন্তু আমি এই অ্যান্টিডোট কিভাবে খাবো? নীলকে প্রশ্ন করলো অবন্তিকা। নীল কিছু একটা বলতে যাবে, কিন্তু তার আগেই অবন্তিকা বলল, একটা সাদা পিল আর একটা কালো পিল। যদিও ওই সবুজ পিলটা বিষাক্ত নয়, কিন্তু ওটা ২৪ ঘন্টার মধ্যে যে কোনো মানুষকে দুর্বল করে দিতে পারে, খুবই দুর্বল। আর অ্যান্টিডোট নিলেও কোনোভাবেই তা ২ ঘন্টার আগে কাজ শুরু করবে না। আমি কি ততক্ষণ নিজের শরীরের এই পরিবর্তন সহ্য করতে পারবো? মুখে চোখে ক্লান্তির ছাপ নিয়ে কথাটা জিজ্ঞেস করলো অবন্তিকা। ওর কথা শুনে হতবাক হয়ে গেল নীল। অবন্তিকা পিলের ব্যাপারে এত কিছু জানে? অবন্তিকা পুলিশ অফিসার নাকি ওষুধ জগতের রানী? মাসল সফট টিস্যু পিল থেকে শুরু করে তার অ্যান্টিডোট সব ব্যাপারেই অবন্তিকার জ্ঞান রয়েছে। চিন্তায় ঠোঁট কামড়ালো নীল। ইস, আমার কাছে কুশলের ওই পিলটা থাকলে আমি ওকে দেখিয়ে দিতে পারতাম, সমস্ত ইনফরমেশন পেয়ে যেতাম। আমার কপালটাই খারাপ, আজকেই আমার কাছে ওই পিলটা নেই, থাকলে কত ভালো হতো। মনে মনে বলতে লাগলো নীল। তোমার কাছে ফোন আছে? নীলকে জিজ্ঞাসা করলো অবন্তিকা। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, তুমি চিন্তা করো না। নিজের পকেট থেকে ফোন বের করতে করতে বলল নীল। পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সবটা জানালো নীল। কিছুক্ষণ কথা বলার পরই সে অবন্তিকার কাছে ফিরে এলো। ওরা ৮ ঘন্টার মধ্যে এখানে চলে আসবে। অবন্তিকাকে আশ্বস্ত করে ফোনটা পকেটে রাখতে যাবে, তখনই আদ্রিতার মেসেজ চোখে পড়ল নীলের। কিন্তু এবার আদ্রিতার মেসেজ যেন দেখেও দেখল না নীল। আসলে এখন ও এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছিল না। যে কোনোভাবে অবন্তিকাকে সুস্থ করে তুলতে হবে, এটাই এখন নীলের প্রধান লক্ষ্য। নীলের কাছ থেকে আপডেটস পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিল অবন্তিকা। তারপর হঠাৎই ওর মনে হলো যে নীল এখানে কেন এসেছে। ও তাই তড়িঘড়ি জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো নীল? অবন্তিকার কথা শুনে নীল মাটিতে পড়ে থাকা রাজুর দিকে আঙুল দেখিয়ে বলল, এই লোকটা আজ মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে একটা পেন্টিং বিক্রি করতে এসেছিল। একটা রেয়ার বালিশা ঘরানার পেন্টিং। ৫০ কোটি টাকার ওই পেন্টিংটা মাত্র ২ কোটি টাকায় দিয়ে দিল, জানেন? আমার ওকে দেখেই সন্দেহ হচ্ছিল, তাই জন্য ওকে ফলো করতে করতে এখানে এসে পৌঁছেছি। ভেবেছিলাম আপনাকে খবর দেব, কিন্তু তার আগেই আপনার আওয়াজ শুনতে পেলাম। আমরা যতই বলি না কেন, কলকাতা পুলিশ কিন্তু আমাদের থেকে বেশ কয়েক পা এগিয়ে থাকে। কথাটা শেষ করেই নীল বেশ মিষ্টি হাসল। নীলের কথা শুনে অবন্তিকা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। হঠাৎ কিছু একটা মনে হতেই ভীষণ গম্ভীর গলায় প্রশ্ন করলো নীলকে, আমাকে সত্যি করে বলো তুমি কে? এটা শোনার পরই নীল ভেবাচেকা খেয়ে গেল। কিছুক্ষণ ভাবার পর অবন্তিকা জিজ্ঞেস করলো, আচ্ছা, আমাকে আর কিছু বলতে হবে না, শুধু এটা বলো তুমি কোথা থেকে ট্রেনিং নিয়েছো? অবন্তিকার মুখে এরকম প্রশ্ন আশা করেনি নীল। এই প্রশ্ন শুনে ওর হাসি পেয়ে গেল।
কোন রকমে নিজের হাসি কন্ট্রোল করলো সে। আসলে নীলের স্কিল দেখে অবন্তিকা মুগ্ধ হয়ে গিয়েছিল। আর হবে নাই বা কেন, নীলের এক একটা মুভস ছিল নজর কাড়া। তাই অবন্তিকা ভেবেছিল যে নীল কোনো ফাইটারের থেকে ট্রেনিং নিয়েছে হয়তো। অবন্তিকার কাছে নীল কোনো হিরোর থেকে কম না। নীল মুচকি হেসে বলল, অবন্তিকা ম্যাডাম, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ভুল হতেই পারি না। আমি কোনো ব্যাপারে 100% শিওর না হলে কথা বলি না নীল। বেশ গম্ভীর হয়ে গেল অবন্তিকা। ওর মনের মধ্যে কৌতূহল জমা হচ্ছিল। কোনো সাধারণ মানুষকে এত ভালোভাবে লড়াই করতে সে আগে কখনো দেখেনি। এদেরকে তো তুমি খুব সহজেই কাবু করে ফেললে। মনেই হচ্ছিল না তোমার কোনো কষ্ট হচ্ছে। এসব কোনো ট্রেন্ড ফাইটার ছাড়া কেউ করতে পারে না। তোমার এক একটা মুভস খুবই প্রফেশনাল ছিল। তুমি কারো থেকে ট্রেনিং না নিয়ে থাকলে একবারে এতগুলো গুন্ডাকে মেরে মাটিতে ফেলে দিতে পারতে না। অবন্তিকার কথা শুনে অবাক হয়ে গেল নীল। আবার একই সাথে কোনো মহিলার কাছ থেকে প্রশংসা পেয়ে ওর বেশ ভালোও লাগলো। আমার মনে হয় আপনি অনেক অ্যাকশন শোজ দেখেন, তাই আপনার এরকম মনে হচ্ছে। আপনি বিশ্বাস করুন, এরকম কোনো ব্যাপার না। আপনি ভুল ভাবছেন। নীল যতই নিজেকে প্রমাণ করার জন্য বাক্য ব্যয় করছিল, অবন্তিকা যেন ততই অবিশ্বাস করছিল নীলকে। ওর মাথায় তখন শুধু সেই মারপিটের দৃশ্যটা সিনেমার রেকর্ডের মতো চলে যাচ্ছিল। নীলের ওই রকম দুর্দান্ত মুভস ও কিছুতেই ভুলতে পারছিল না। কেন মিথ্যে বলছো আমায়? আমি সব বুঝতে পারি। গম্ভীর গলায় বলে উঠল অবন্তিকা। তোমার মুভস দেখে যে কেউ বলে দিতে পারবে যে তুমি কারো থেকে ট্রেনিং নিয়েছো। আমি সত্যি করে বলো। সত্যি বললে আমি আর কোনো প্রশ্ন করবো না। আমি শুধু এটা জানতে চাই যে তুমি কোনো মিলিটারি ট্রেনিং নিয়েছো কি, নাকি তুমি কোনো এক্স আর্মি ম্যান। অবন্তিকার পুরো কথা শেষ করার আগেই নীল ওকে থামিয়ে দিয়ে বলল, ম্যাডাম, আপনি একটু বেশি ভেবে ফেলছেন। হ্যাঁ, এটা ঠিক যে আমি ছোটবেলায় ক্যারাটে শিখতাম, কিন্তু সেসব তো অনেকদিন আগের কথা। আমি তো সব এখন ভুলেও গেছি। এখন তো শুধু নিজের চোখ বন্ধ করে হাত নাড়াই। আমি জানতাম না যে আমার মুভস গুলো এত ভালো বা কোনো প্রফেশনাল টাচ আছে তাতে। আপনি আমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিলেন বলুন তো। কথাটা বলেই হাসতে লাগলো নীল। আসলে নীল পরিস্থিতিটাকে একটু লাইভ করতে চাইছিল, তবে অফিসার অবন্তিকা নীলের কথায় কিছুতেই ভরসা করতে পারছিল না। ওর মনের মধ্যে সবকিছু জ্বর পাকিয়ে যাচ্ছিল। ওর নজর এতটা ভুল হবে না, এটা কখনোই হতে পারে না। নাকি নীল সত্যি বলছে? তাহলে কি ভুলটা আমার? নিজের মনেই বিড়বিড় করে বলতে লাগলো অবন্তিকা। ভুল মানে? অবন্তিকার কথাগুলো শুনতেই প্রশ্ন করলো নীল। তা শুনে তোমার কি হবে? তুমি তো কিছুই জানো না। কিন্তু আমি খুব ভালো করে জানি তুমি কোথা থেকে ট্রেনিং নিয়েছো। পুলিশের চোখে ধুলে দেওয়া খুব কঠিন নীল। এই কথাটা নিশ্চয়ই তুমি বিশ্বাস করো। নীলের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে এই কথাটা বললো অবন্তিকা। একদিকে আমি আদ্রিতার ভালোবাসা পাওয়ার ট্রেনিং নিচ্ছি, আর এই ম্যাডাম আমাকে আর্মি ম্যান লোক বানিয়েই ছাড়বে। কুশলের দেওয়া প্রস্তরজিৎ পিল খেয়েই হয়তো এই অবস্থা। ওকে একটা থ্যাংক ইউ জানাতে হবে। মনে মনে ভাবতে লাগলো নীল। কিছুক্ষণ দুজনের কেউই কোনো কথা বললো না। চোখে পলক না ফেলে নীলের দিকে তাকিয়ে রইল অবন্তিকা। সত্যি কথা বলতে তোমার মুভস মিলিটারি বা আর্মি ম্যানের থেকে কোনো অংশে কম নয়। আমি মেনে নিচ্ছি যে তুমি কোনো জায়গা থেকে ট্রেনিং নাওনি, কিন্তু একটা কথা বলো তো, তুমি কি কোনো স্পেশাল টাস্ক ফোর্সের সাথে যুক্ত আছো? র এজেন্ট? পরিচয় বদলে এখানে থাকতে হচ্ছে তোমাকে। অফিসার অবন্তিকা কিছুতেই মেনে নিতে পারছিল না যে নীল একজন সাধারণ মানুষ। এবার সত্যিই নীলের ভীষণ হাসি পেয়ে গেল। কোনো মতে নিজের হাসি চেপে সে বলল, আরে না ম্যাডাম, আমি একজন খুব সাধারণ মানুষ, মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে কাজ করি। কিন্তু আপনাকে একটা সত্যি কথা বলবো, সিনেমায় যখন কোনো র এর এজেন্টকে দেখি না, তখন আমার ভীষণই ভালো লাগে। স্পেশাল টাস্ক ফোর্সে যারা কাজ করে তাদের লাইফস্টাইল আমাকে খুবই অ্যাট্রাক্ট করে। আপনি জানেন কিভাবে র এর এজেন্ট হওয়া যায়? শাট আপ! তুমি কি ভাবছো আমি মজা করছি? আমি একজন এক্স আর্মি ম্যানের মেয়ে। আমিও আর্মিতে সিলেক্ট হয়েছিলাম, কিন্তু কিছু পার্সোনাল কারণে আমি আর্মি ছেড়ে পুলিশের চাকরিটা নিয়েছি। আমার জীবনে ডিসিপ্লিনই সব। বলতে বলতে যেন একটু উদাস হয়ে গেল অবন্তিকা। সাবধান! অফিসার অবন্তিকার কথা শুনে অ্যাটেনশনের পজিশনে দাঁড়িয়ে গেল নীল। যা দেখে নিজের হাসি আর ধরে রাখতে পারল না অবন্তিকা। তোমাকে জিজ্ঞাসা করাটা ঠিক না, কিন্তু তাও একটা কথা আমি জানতে চাই। সেন পরিবার তোমাকে সম্মান করে না কেন? তুমি তো ওই পরিবারের জামাই। আর আমাদের বাঙালিদের মধ্যে জামাইদের একটা আলাদাই সম্মান থাকে, কিন্তু তোমার ক্ষেত্রে উল্টোটা কেন? ওই দিন কল্যাণী সেনও বললেন যে ওনার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। অবন্তিকার কথাগুলো শুনে নীলের মুখের হাবভাব বদলে যেতে থাকলো। ওকে দেখে কষ্ট হলো অবন্তিকার। তুমি কিছু শেয়ার করতে না চাইলে কোনো ব্যাপার না, ইটস কমপ্লিটলি ওকে। এটা তোমার পার্সোনাল বিষয়, আমার জিজ্ঞেস করার কোনো অধিকার নেই নীল। আই এম সরি। এসব প্রশ্ন করে অবন্তিকার খুবই খারাপ লাগলো। নীলের পার্সোনাল কোনো সেন্সিটিভ জায়গা নিয়ে কথা বলে ফেলেছিল অবন্তিকা। এই কথাগুলো না জিজ্ঞেস করলেই মনে হয় ভালো হতো। অবন্তিকা ম্যাডাম, তেমন কিছুই না। আসলে সেনবাড়ির সদস্যরা আসল সোনা চিনতে পারে না। ও নিয়ে আপনি ভাববেন না। কথাটা বলে এই মুচকি হেসে পরিস্থিতি হালকা করে দেওয়ার চেষ্টা করলো নীল। অবন্তিকা ম্যাডাম আপনিই নয়, শুধু অবন্তিকা তুমি বলে রেখো, কেমন? নীল মৃদু হেসে মাথা নাড়ল। নীলের সঙ্গে এবার খুব সহজেই মিশে গেল অবন্তিকা। আসলে সে ভীষণ ইমপ্রেস হয়ে গিয়েছিল। অবন্তিকার জীবন বাঁচিয়ে ওর মন জয় করে ফেলেছিল নীল। ওর সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগছিল অবন্তিকার। এমন সময় হঠাৎ ওরা পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেল। গোডাউনের বাইরে 5-6টা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। সেগুলো দেখে নীল আর অবন্তিকা স্বস্তি পেল। কথা বলতে বলতে তোমার টিম চলে এসেছে, এখন আমি আসি। তুমি নিজের খেয়াল রেখো, কেমন? এটা বলতে বলতে নিজের শরীর থেকে ধুলো ঝাড়তে লাগলো নীল। না দাঁড়াও, এটা বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো অবন্তিকা, কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারলো না। নীল ওকে ধরে আবার বসিয়ে দিল। অবন্তিকার শরীরে এখনো কোনো জোর নেই। তারপর ওর হাতটা শক্ত করে ধরে নীল বলল, চিন্তা নেই, এখন তুমি পুরোপুরি সেফ। একা লড়াই করে তুমি এই গুন্ডাদেরকে ধরেছো, তোমার জবাব নেই। এই শহরে তোমার মতো অফিসার আরো চাই। তুমি কি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারবে? নীলের কথা শেষ হওয়ার আগেই অবন্তিকা ওর চোখের দিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করলো, কিন্তু তোমার টিম তো চলে এসেছে, তাহলে তুমি আমাকে বাড়িতে ছাড়তে বলছো কেন? অবাক হয়ে নীল জিজ্ঞেস করলো, ওরা এসেছে আসুক, ওরা তো কাজ করতে এসেছে। তুমি বলো আমাকে কি বাড়িতে পৌঁছে দিতে পারবে?
এটা বলতে বলতেই অবন্তিকার গাল লাল হয়ে গেল। অবন্তিকা কি নীলকে পছন্দ করতে শুরু করলো? তাহলে নীল এবং আদ্রিতার প্রেমের গল্পে কি কোনো লাভ ট্রায়াঙ্গেল আসতে চলেছে?